নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। পশ্চিম ত্রিপুরা জেলা ভিত্তিক ভীষ্মদেব স্মৃতি ছোটদের নাটক প্রতিযোগিতা 2024 তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে দুদিন ব্যাপী নাটক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। এবারে স্বাগত ভাষণ রাখেন মাননীয় ভাইস চেয়ারম্যান। সম্মানীয় অতিথি রয়েছে অতিথিরা আমাদের ভীষ্মদেব চেয়ারম্যান, বিশিষ্ট নাট্যকার শ্রদ্ধেয় আপনাদের করতালি মহোদয়, বিশিষ্ট নাট্যকার শ্রদ্ধেয় শিল্প সংস্কৃতি জগৎটাকে আর সমৃদ্ধি করার ক্ষেত্রে যিনি আলোচনা রেখেছেন খুব সুন্দরভাবে শ্রী সুব্রত চক্রবর্তী মহোদয়, মাননীয় ভাইস চেয়ারম্যান, রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটি ত্রিপুরা সরকার। আমাদের সঙ্গে মঞ্চে আছেন শ্রী সুকুমার সাহা, আগরতলা পৌর নিগমের 20 জনের মাননীয় চেয়ারম্যান, আমার সাথী মাননীয় প্রোপারেটর সুকুমার সাহা মহোদয়। মঞ্চে আছেন আমাদের রাজ্যের বিশিষ্ট নাট্যকার শ্রদ্ধেয় শ্রী নলিত পালদেব মহোদয়। আমাদের সঙ্গে মঞ্চে আছেন আমাদের রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের সহকারী অধিকর্তা শ্রী সঞ্জীব চাকমা মহোদয় সহ আজকের এই সুন্দর মহতী অনুষ্ঠান। দু 2024-25 শিক্ষাবর্ষের ট্যাট 1 পরীক্ষার্থীরা আগরতলা শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। আমরা সবাই এখানে ট্যাট 1 ক্যান্ডিডেট। তো আমাদের পরীক্ষা হয়েছে গত 4 মে 2025-এ। আমরা পরীক্ষা দেওয়ার পরীক্ষার হল থেকে বিভিন্ন একটা বিভ্রান্তিতে পড়ে যায় যে প্রশ্নতে এরকম কিছু আছে যে একাধিক উত্তর আছে, তারপরে কিছু আছে কোশ্চেনটা আমরা এরকম ভুল হয়েছে যে কোশ্চেনটা দেখে আমরা সঠিকভাবে সেজন্য আনসার দিতে পারিনি। তারপর কিছু কোশ্চেন হয়েছে যে আউট অফ সিলেবাস। তো সেই কারণে আমরা পরীক্ষা দিতে অনেক বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। তো সেজন্য আমরা টিআরপিটি আছে সেটার জন্য চ্যালেঞ্জ করেছি, ভুলগুলি আমরা পেয়েছি এবং প্রপার রিজন দেখিয়েছি। তো এখন টিআরপিটির কাছে আমাদের অনুরোধ থাকবে যে ওনারা যেন সঠিক যেটা পর্যবেক্ষণ করে ওনাদের যে ভুলগুলি হয়েছে সেটার জন্য যাতে সবার যাতে প্রাপ্ত নম্বর দিতে যাতে কোনো সমস্যা না হয় সেই অনুযায়ী তারা যাতে ফাইনাল অ্যান্সারটা প্রকাশ করে। আর তার মধ্যে যেমন কিছু কোশ্চেন আছে, যেমন বাল্য বিবাহের একটা কোশ্চেন, সেটা চ্যালেঞ্জ করার সময় দেখা গেছে যে আমরা যে বিষয়টা তুলে ধরতে চেষ্টা করেছি সেই বিষয়টা কিন্তু সবটা আপলোড হচ্ছে না। হ্যাঁ, একটা 3-4টা লাইনের বেশি আর আপলোড হচ্ছে না। তো সেই জায়গাতে আমরা তো বিষয়টাই তুলে ধরতে পারছি না। আমরা এসেছি আজকে মূলত ট্যাট 1-এর পক্ষ থেকে। আমাদের প্রশ্নের মধ্যে বিভিন্ন ধরনের ভুল রয়েছে, সেগুলি আবেদন করার জন্য প্রধানত টিআরপিটির সামনে আসা। প্রধানত অনেকগুলি ভুল আছে কোশ্চেনের মধ্যে, তারপর অনেকগুলি কোশ্চেন আছে আউট অফ সিলেবাস, তারপর অনেকগুলি কোশ্চেন আছে আপনার একটা প্রশ্নের একাধিক আনসার। সে কারণে আমরা বিভ্রান্ত হয়ে অনেক পরীক্ষার্থীরা ভুল উত্তর দিয়েছি। এমনও অনেক কোশ্চেন আছে যেগুলি গত 2022-এ একটা উত্তর দিয়েছে, এখন সে উত্তরে আবার 2025 সালে অন্য একটা উত্তর দিয়েছে। তাদের নিজেদের মতবাদের বিরুদ্ধে তারা যে কোশ্চেনটার উত্তর 22-এ দিয়েছে আবার সে কোশ্চেনের উত্তরে এখন 25-এ কেন দিয়েছে উল্টাপাল্টা। তার জন্য আমরা স্টার মার্কের ন্যায্য দাবিতে এখানে হাজির হয়েছি। কতগুলো প্রশ্নপত্র মনে হয়েছে? অনেকগুলো। আমরা স্পেসিফিক আমাদের চ্যালেঞ্জ করছি। অনেকগুলি কোশ্চেনে এমন আছে যেগুলি আমরা অনেকটি চ্যালেঞ্জ করছি, যেমন আছে
সিডিপি থেকে বাংলা ব্যাকরণগত ভুলের কারণে অনেকগুলি কোশ্চেন, তারপরে আছে প্যাসেজে অনেকগুলো ভুল আছে, যেমন বানান একটা ওয়ার্ড তো মানে আপনার একটা ওয়ার্ডের জায়গায় অন্য একটা ওয়ার্ড এনে বসিয়ে দিয়েছে। তারপর পাংচুয়েশনে ভুল আছে, দাড়ি কমার ঠিক নেই, তাহলে যেখানে দাড়ি কমার ঠিক নেই আমরা সেখানে আমরা ওয়ার্ডটা মানে শব্দটা পড়ে আমরা যেখানে বুঝতে পারছি না সেখানে আমরা ঠিক উত্তরটা দেবো কি করে, আমরা তো বিভ্রান্ত হয়ে গেছি। মূলত আমাদের বিষয় হলো যে আমরা বিগত টেট 2 এসেছিল এবং আমরা আজকে টেট 1রা সম্মিলিতভাবে একত্রিত হয়েছি, ঠিক আছে, টিআরবিটির সামনে। প্রথমত কথা হলো স্যারেরা যতবার স্যারের কাছে গিয়েছি আমরা ততবার স্যার এক্সপার্ট দেখিয়েছেন, ঠিক আছে, এক্সপার্টের যা বিবেচনা করবে সেটাই করবে। কিন্তু কথা হলো আপনারা বলুন, যদি কোনো পয়েমের মধ্যে পাঞ্চুয়েশন মিস্টেক হয় এটাকে এক্সপার্টকে বলতে হয়, এটা তো সবাই বুঝে। তারপর ক্রিয়াপদকে যদি ক্রিয়াপদ লেখে এটাকে এক্সপার্টকে বলতে হয়, এটা তো সবই বোঝা যায় না। আর ওনার প্রসঙ্গে আমি বলছি, কিন্তু আমার নিজস্ব কিছু না, উনি বারবার বলছেন যে ফেল করা স্টুডেন্ট নাকি বারবার আন্দোলন করে। আচ্ছা, যদি ফেল করা স্টুডেন্ট হতো তাহলে বিগত 2021 সালে কেন স্টার্ট দিয়েছেন? ওরা কি ফেল করা ছিল? তো কেন স্টার্ট দিয়েছিল? স্টার্ট দেওয়ার মানে কি? স্টার্ট দেওয়ার মানে হলো তাদেরও ভুল আছে, এই কারণেই স্টার্ট দিয়েছে, ঠিক আছে। আর 3 বছর যাবত এই ট্রেন্ড বারবার বলছে ওনারা, ঠিক আছে। আর আমাদের মূলত দাবি হলো যে সব কিছু ঠিক করে যাতে আমাদের যতগুলি স্টার দাবি ততটুকু থেকে স্টার দেওয়া হয়। আর আরেকটা কথা হলো, সেটা হলো যে উনি বারবার বলছেন 3 বছরের ট্রেন্ড, 3 বছরের ট্রেন্ড বারবার বলছেন 3 বছরের ট্রেন্ড। আর দ্বিতীয় কথা হলো টেন্টেটিভ রেজাল্ট কথার অর্থ কি? টেন্টেটিভ রেজাল্ট কথার অর্থ হলো সব বিবেচনা করেই কিন্তু এখানে নিচে কিন্তু ভেরিফাই করা থাকে। তাহলে যে ভেরিফাই করেছে উনি তো দেখে শুনে ভেরিফাই করেছেন। নাম আমরা বাঙালি দলের পক্ষ থেকে 80 জনের গণহত্যায় নিহত বাঙালিদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজকে আমরা এখানে সমবেত হয়েছি 80 সালের জুনের যে গণহত্যা 6 তারিখ যেটা শুরু হয়েছিল, যে গণহত্যাকে কেন্দ্র করে স্বাধীনোত্তর ভারতবর্ষে প্রায় 6000-এর উপর বাঙালি খুন হলো, হাজার হাজার বাড়িঘর ধ্বংস হলো, শয়ে শয়ে মা বোন ধর্ষিত হলো, কোটি কোটি টাকা সম্পদ বাঙালি শেষ হলো এবং কয়েক লক্ষ বাঙালি এডিসি প্রত্যন্ত অঞ্চল ছেড়ে চলে আসতে বাধ্য হলো নিরাপত্তার অভাবে, প্রাণের ভয়ে, যারা আজও বাড়ি করে ফিরতে পারেনি। এই যে ঘটনা, এত বড় একটা ঘটনা, শিখ নিধনের বিচার হলো এই সাম্প্রতিক কিছুদিন আগে, অথচ এত বড় একটা ঘটনা নিয়ে কারোর কোনো মানে এই পর্যন্ত কারোর কোনো মাথা ব্যথা নেই, না সিপিএমের, না কংগ্রেসের, না বর্তমানে যারা শাসক দল ক্ষমতা আসার আগে কিন্তু বলছিল এরা ক্ষমতা আসলে এগুলির বিচার বিভাগ তদন্ত করবে, দোষীদের শাস্তি দেবে। আজকে 7 বছর গত হতে চলছে, কিছু নেই, এখনো ঘটনা চলছে। তো এই যে পরিষ্কার হয়ে গেছে বিষয়টা, আমরা দেখছি সিপিএম আমরা আমল দেখেছি, যারা উগ্রপন্থী, যারা এই ঘটনায় যুক্ত তাদেরকে আত্মসমর্পণের মাধ্যমে চাকরি, লোন ডোল, সরকারি সুযোগ সুবিধা পদ পাইয়ে দেওয়া হয়েছে। এবং জুট আমল এই যে টিএনবির নায়ক যিনি বিজয় আঙ্কল, তাকে দিল্লি করতে হবে, রাজ্যে বাঙালি সহ সকল অংশের জনগণের নিরাপত্তার ব্যবস্থা করতে কমিশন গঠন করতে হবে। রাম ঠাকুর সংঘ ফায়ার সার্ভিস চমুনি এলাকায় হ্যান্ড গ্রেনেড উদ্ধার ঘটনাস্থলে পুলিশ সেখানে যায় এবং গোটা ঘটনা তদন্ত করতে শুরু করে। কিরকম কি আসবে সেই দামটা কি অবস্থায় আছে? এখন পিএসএ স্টাফ আছে, এসবি স্টাফ আইছে এবং বোম স্কোয়াডের তারা নাকি খবর দিছে, তারাও আইব, তারা কইতে পারবো জিনিসটা কি আছে। এটা বাকি দামটা দেখে কিরকম লাগতেছে? কতদিনের পুরানো? এটা অনেক দিনের পুরানো মনে হইতেছে, কারণ এটার উপরে মাটি টাটি লেগে রয়েছে, মরিচা টুচে পড়ে রয়েছে।
এখন এটা কি অরিজিনালি অ্যাক্টিভ আছে বা ইনঅ্যাক্টিভ এটা আমরা কিছু করতে পারতাম না। এটা এখানে কিভাবে এসে তাও করতে পারতাম না। জাস্ট আমি যখন ডিউটিতে আইলাম তারপর দেখলাম যে এই জিনিসটা দেখতেছিলাম আমার কাছে অন্যরকম মনে হয়েছে, তার সঙ্গে সঙ্গে আমি খবর দিচ্ছি। এটাই আমার ডিউটি মনে করছে। থ্যাংক ইউ। আপনার নামটা? আমার নাম অমল চক্রবর্তী, ফায়ারম্যান, ফুলবাজার। মতো একটা হয়েছে যেমন ড্রাইভারই এমনি মনে হয় কেউ এটা ধরছে না। ফায়ার সার্ভিস খবর দিচ্ছে একটু দেখে সবাই একটু আতঙ্কের মতো থাকি, আসলে কি খুব বই না কি করবো কেউ এটা ভয়ের সামনে যায় না। আমরা এদিকে উঠতে সবাই আমরা দেখি আমরা পড়াশোনার ফায়ার সার্ভিসে খবর দিতে পড়াশোনা যাতে নতুন থাকে পড়াশোনা আছে জিনিসটা কি? এটা খুব সারানা করলো এটা গ্যানেট বুমের মতো অনেক পুরানো। হ্যাঁ, যে মানে ঠিক আছে, তবে মানুষের কেউ যাইতেছে না। এই আপনার কয়েকটা জায়গায় একটু চেক করে নেয় তাহলে মনে হয় একটু ভালো। আগরতলা শহরের এরকম একটা ফায়ার সার্ভিস এলাকা সামনে এরকম এটা তো অনেক খেলা বলতে পারতাম না না। রাজভবনের ছাদের সাথে সংযুক্ত 40 কিলোওয়াট গ্রিড সৌর বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। उनके पास विश्व भर में पोल्यूशन का प्रॉब्लम है। पोल्यूशन में ज़्यादा से ज़्यादा एनर्जी पोल्यूशन के बारे में सोचते हैं। तो अभी ये पोल्यूशन कम करने के लिए ग्रीन एनर्जी के ऊपर हर गवर्नमेंट उसके ऊपर टेस्ट दे रहा है। अपना सेंट्रल गवर्नमेंट भी ग्रीन एनर्जी के लिए और रिन्यूएबल एनर्जी के लिए ज़्यादा से ज़्यादा प्रयास करते हुए अभी केवल 10 साल पहले अगर सोचे तो एक मेगावाट प्रोड्यूस करने के लिए 18 करोड़ होता था। वो धीरे धीरे गवर्नमेंट उसको प्रोत्साहन देने से अभी 3-4 करोड़ में 1 मेगावाट प्रोड्यूस हो रहा है। पहले सेंट्रल गवर्नमेंट इसके लिए पावर सब्सिडी देता था। जैसा सोलर एनर्जी में अगर 10 यूनिट्स की सप्लाई करे तो उसको 40 यूनिट्स एक्स्ट्रा देते थे। वो धीरे धीरे अभी कम होके पूरे सोलर पैनल्स के ऊपर जोर देते हुए आए हैं। अभी हर घर के ऊपर आप सोलर यूनिट रखो और फ्री बिल ले लो, करंट का बिल का ज़रूरत नहीं है। ये स्कीम हर घर बिजली सोलर घर होना और बिजली मीटर फ्री में होना, ये प्रोग्राम सेंट्रल गवर्नमेंट लिया है। उसी हिसाब से अपने ये गवर्नर के बंगला के ऊपर भी, राजभवन गवर्नर बंगला के ऊपर भी ये हम लिए हैं। সিপিআইএম সদর মহকুমা কমিটির এক প্রতিনিধি দল মাননীয় সদর মহকুমা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করে। তো পানীয় জল দেওয়া দরকার এবং আমরা
হচ্ছে, বাড়িঘর, পুকুর ডুবে গেছে। জন্য আপনারা ডেপুটেশন? আমরা সিপিআইএম এর সদর মহকুমা কমিটির পক্ষে আমাদের 6 জনের এক প্রতিনিধি দল, আপনারা দেখছেন আমাদের প্রতিনিধি দলের সদস্যরা এখানে আছেন, এই প্রতিনিধিদের নিয়ে আমরা সদর মহকুমা শাসকের সাথে মিলিত হয়েছিলাম। মিলিত হওয়ার মূল কারণ হচ্ছে এটাই, আপনারা জানেন গত 29, 30, 31 এবং সর্বোপরি 31 তারিখ রাত্রিবেলার যে 1-1.5 ঘন্টার বৃষ্টি, তাতে আগরতলা শহর জলের তলায় চলে যায়। 1 তারিখ প্রচুর মানুষ তাদের আশ্রয়স্থল ছেড়ে সেখানে বিভিন্ন ত্রাণ শিবিরে গিয়ে আশ্রয় গ্রহণ করতে হয়েছে। এবং এই বন্যা চলে যাওয়ার পর, জল কিছুটা নেমে যাওয়ার পর আরও ভয়ানক অবস্থা ধারণ করেছে গোটা আগরতলা শহরের এই বন্যা কবলিত এলাকার। আপনারা যারা সাংবাদিক বন্ধুরা, আপনাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে এই বন্যা কবলিত এলাকা। একদিকে জলের যন্ত্রণা মানুষ ভোগ করেছে, এখন জল নেমে যাওয়ার পর আরেক যন্ত্রণা। কৃষি জমিতে পলি পড়ে আছে, পুকুর ভেঙে মাছ সব চলে গেছে, ঘর ভেঙে গেছে, রাস্তাঘাটের করুণ দশা, এবং বৃষ্টির পরে এত নর্দমা জমেছে, এলাকাগুলোর স্বাস্থ্যকর পরিবেশ বলে কিছু নেই, বিশুদ্ধ পানীয় জল নেই, স্যানিটাইজেশন অপ্রতুল, স্যানিটাইজেশন ব্যবস্থা নেই। তা আমরা এই যে ঘটনাগুলো, মানুষের দুর্দশা দেখে আমরা জানেন আপনারা, আমরা 31 তারিখ রাত্রেবেলা থেকেই সিপিআইএম মানুষের পাশে থেকে বিভিন্ন বন্যা কবলিত স্থান থেকে মানুষকে উদ্ধার করার চেষ্টা করেছি আমাদের সাধ্যমতো। তাদের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি, তাদের সমস্যাগুলো সরকারি বিভিন্ন কর্তৃপক্ষের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। এবং বন্যার পরেও বিভিন্ন মানুষ আমাদের কাছে আসছেন, আমরা যখন এলাকাগুলোতে যাচ্ছি মানুষ চোখের জল ফেলছেন। গোপন খবরের ভিত্তিতে মোটর বাইক সহ 3 ছিনতাইবাজকে গ্রেফতার করে পূর্ব থানার পুলিশ। আসলাম ইটার আড়াই বছর সামনে। গত কিছুদিন বলতে গত 10-15 দিন যাবত আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে শহরের মধ্যে একটা জায়গা থেকে বাইক চুরি হয়েছে, এবং সেই ঘটনার উপর ভিত্তি করে একটা ইনভেস্টিগেশন স্টার্ট করা হয়। এবং গতকালকেও শেখরা মল্লিক নামে একজন 69 এজের একজন মহিলা ধলেশ্বরে ওনাকে বাইক নিয়ে এসে ওনাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে ওনার গলার চেইন নিয়ে যায়। তো এই ঘটনা সম্পূর্ণ সঙ্গে সঙ্গে থানাতেও রিপোর্ট হয়, এবং থানার ওসি রানা চ্যাটার্জি একটা বিশেষ টিম তৈরি করে অফিসারদের নিয়ে, এবং প্লেনতেও অফিসার এবং স্টাফ থাকে। তো কালকেই ওই মহিলা এবং অন্যান্য সোর্সের মাধ্যমে এদেরকে আইডেন্টিফাই করা সম্ভব হয়েছে। আইডেন্টিফাই করে দেখা গেল যে ক্ষিতিশ সরকার, বিনয় সেন, অমিত দেববর্মা এরা এই ঘটনায় আইডেন্টিফাই হয়েছে, এবং এরা বিভিন্ন ঘটনায় আগে থেকেই জড়িত। এমনকি ক্ষিতিশ সরকার যে, তার নামে 4টা ওয়ারেন্ট এই পূর্ব থানাতেই আছে। তো সে বিভিন্ন চুরি এবং ছিনতাইয়ের কেসে সে ইনভলভ আগে থেকে। তো এদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানাতে আনা হয়েছে, এবং এদের কাছ থেকে আমরা দৃঢ় বিশ্বাস আরও বিভিন্ন চুরির তথ্য এবং বাইক রিকভারির ক্ষেত্রে আমরা সার্থক হতে পারবো। আর বিশেষ করে ওদের কাছে যে বাইকটা পাওয়া গেছে সেটার নাম্বার যদিও TR01A4997, কিন্তু বাস্তবে এটা সঠিক নাম্বার না। এই বাইকটা আস্তাবল থেকে চুরি হয়েছিল, এটা ওরা ব্যবহার করছে। এদের মোডাস অপারেন্ডি যেটা, সেটা হচ্ছে এরা বাইক চুরি করবে এবং ওই চুরির বাইকের নাম্বার চেঞ্জ করে এরা বিভিন্ন জায়গায় ছিনতাই এবং অন্যান্য বাইক চুরি এবং এই সমস্ত অসামাজিক কাজগুলিতে তারা করে থাকে। কজন আটক করা? 3 জন এখন পর্যন্ত অ্যারেস্ট হয়েছে। আমাদের নামগুলি বললাম: ক্ষিতিশ সরকার, বিনয় সেন, অমিত দেববর্মা। আসলাম ইটার আড়াই বছর সামনে। আগরতলা আইজিএম হাসপাতালে দীর্ঘক্ষণ লিফট নষ্ট হয়ে লিফটের ভিতরে আটকে রয়েছে মানুষ, অসুস্থ হয়ে পড়েছে বেশ কয়েকজন। আর ঠাকুর জায়গা আছে, আমরা তো আছি। মানুষ এমন করে মিষ্টি করে না, লোক বুঝি খায় না, হেরান লোক আমরা
আধা ঘন্টা ওদের মধ্যে দাঁড়া রয়েছি। IGM এর লিফট সাংবাদিক আছে জানাশোনা ফোন করো না করছে প্রত্যেকটা হসপিটালের লিফটটা যেরকম চেয়ার নিয়ে ভিতরে সেরকম বাইরেও থাকে। কোনো লিফট যদি খারাপ থাকে ওই লিফটের সাইডে নোটিশ দেওয়া থাকে এতজনের বেশি লিফটে উঠবেন না। এই হসপিটালে কেন নাই? IGM হসপিটালে কেন নাই? আজকে আমার একটা পেশেন্ট দেখতে আমার আরেকটা পেশেন্ট হলো, কে দেখবো? আমি দুইটা পেশেন্ট কিভাবে টানা হেসরা করবো? কেন এই হসপিটালে এই সিস্টেমটা নাই? এই ফেসিলিটি প্রত্যেকটা হসপিটালে আছে, যা না এলএসএ, যা না জীবিত, যান টিএমসিতে প্রত্যেকটা হসপিটালে আছে। কেন IGM নাই? গভর্নমেন্ট কেন এই জিনিসটা করতেছে না? 3 জন 4 জন কেন সেটা গার্ড দিতেছে? তারা নিজেরা দৌড়াদৌড়ি করতেছে, কারো সহযোগিতা নিতে চাইতেছে না। আমরা মহিলা মানুষ উঠে গেছি লিফটে দরজা, মোবাইল নিয়ে বিজি থাকে, তারা মোবাইলে ফোনে কথা কয়, শুধু ফোনে কথা কয়, তারা ফোনে আমার বোনের জ্ঞান না, কিছু মানে আমার বোনের জ্ঞান না, লিভার বেশি হয়ে দুলাবার উঠে বাবা রে আমার বোনের জ্ঞান নাই রে, আমার বোনের কেরা বাদ হয়ে আইছে রে, আমার বোনের জ্ঞান নাই রে, আমি দুই জায়গা দাম গো গাছ না কিছু নাই, লিভার 2-2.5 ঘন্টা পরে হইতে গো বাবা, আমার বোনের জ্ঞান নাই রে বাবা, গাছ না 2 তলার উপরে রে আমার লিফট পেলাম তো আমরা লিফট আটকে আমরা 1.5 ঘন্টার মতো লিফট আটকে কতক্ষণ আটকে আছে? 1.5 ঘন্টার মতো না অসুস্থ হয়ে গেছি, ভাঙ্গা বাড়ি করছে, লিফট ভাঙ্গা বাড়ি করছে। আমরা প্রায় 8 ঘন্টার উপর লিফটের মধ্যে আমরা 8 জন অবস্থায় ছিলাম। আমরা সিকিউরিটিকে বাইরের থেকে ডাকছিলাম, ওরা হঠাৎ করে উধাও হয়ে গেছে, এরপরে কি করছে আমরা জানি না। আমরা ভিতরে দেখুন, আমরা এগত রুগী, অনেক রুগী নিয়ে এসেছি, আমরা রুগীর আত্মীয় স্বজন আছি, পরিজন আছি, তো রুগীও কিছু আছে, রুগীও অসুস্থ হয়ে গেছে, একজন রুগী তো সেন্সলেস হয়ে গেছে প্রায়। ঢাকার সত্ত্বেও আমরা পাচ্ছি না, গভর্নমেন্টের মতো একটা এরকম এত ফেসিলিটি দেওয়ার সত্ত্বেও রাজ্য সরকার এত কিছু করছে, তাও এরকম কি অবহেলা করছে আমি বুঝতে পারছি না। এটা কি সরকারকে কালিবালিপ্ত করার জন্যই করছে না আমি বুঝতে পারছি না, কিন্তু বলবো যে সরকারকে এই বিষয়ে নজর দেওয়ার জন্য আগামীতে যাতে এরকম কোনো দুর্ভাগ্যজনক ঘটনা না ঘটে। আমরা এখানে আইসলাম ট্রিটমেন্টের লিগে, আমার নার্ভের সমস্যা, তো আমরা 5 তলা থেকে নিচে নামতেছিলাম, তখন আমরা আটকে গেছিলাম। যেখানে এই হসপিটালে সবাই থাকানোর কথা, কিন্তু এখানে মানে হসপিটালের কোনো অফিসার কেউ আসতো না, পাবলিকরা আমরা মানে বাইরে করার চেষ্টা করছি এখানে, মানে কেউ কিচ্ছু সুবিধা আসতো কিচ্ছু আসতো না, সবাই মানে পাবলিক যারা যারা আসতো এখানে সবাই আমরা বাইরে করার চেষ্টা করছি, এই সুবিধা বলতেছি। আর আগামীতে যদি না ঘটে সেদিকে সরকার নজর দেয়, এটাই আমাদের রিকোয়েস্ট। আমরা IGM হসপিটালে আসলাম, আমরা রুগী 6 ফ্লোরে আসলাম, 7 ফ্লোরে লিফটাকে তারপরে আমরা পাবলিক তাই আপনারা বাঁচাইছে, লিফটে থেকে বাঁচাইছে, না হয় আমরা দেখো ডাক্তারে আসলাম, না হলে আজকে আমরা একজন না একজন চিকিৎসা হইতো দাদু হয়েছে, হার্টের প্রবলেম খুব খারাপ অবস্থা লিফটের মধ্যে, আরও তো অনেক কিছু আছে ইমার্জেন্সির মধ্যে ডাক্তার কতক্ষণ আটকে আছে? কতক্ষণ আটকে আছে? 1.5 ঘন্টা, প্রায় 1.5 ঘন্টা থেকেও বেশি হয়েছে। তোমরা কইতাম প্রথমত হচ্ছে দিন এটা বলতে দিয়ে থাকে না। নির্বাচনী তালিকা সংশোধনের জন্য বিএলও ও বিএলও সুপারভাইজারদের একটি প্রশিক্ষণ কর্মসূচি আগরতলা প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হয়। লোকটা কালো হলেও হলো, কিন্তু অনেক বলবে যে না দেখতে। তো সেই জন্য আমাদের সি অফিস থেকে যে দরকার আছে সেগুলি মানে আজকে যে ট্রেনিংটা মূলত এখানে আমরা যেটা করছি সেটা হলো বিএলও সুপারভাইজার। এটা বিএলও সুপারভাইজার তাদেরকে এই কারণে করা হয় যে কমিশন এখন টার্গেট রেখেছে যেটা হলো প্রায় 1 লাখ বিএলও সুপারভাইজার ট্রেনিং দেওয়ার জন্য।
তো পাশাপাশি সব এখান থেকে তো বিএলও ন্যাশনাল লেভেলে করা যাবে না, যার জন্য আমরা চেষ্টা করছি যাতে আমাদের এখানে যে 3352টা পোলিং স্টেশনের মধ্যে বিএলও যারা আছেন তারাও যাতে এখানে কভার করতে পারে, সেই একটা প্রচেষ্টা আমরা করছি। যার জন্য তাদেরকে এনে এখানে প্রথম বেচ হিসাবে আমরা এখানে তাদেরকে ট্রেনিং করছি। আজকে ফার্স্ট ট্রেনিং। আগামী ট্রেনিংটা হলে কি সুবিধা হবে বা কি? ট্রেনিং হলে অনেক কিছু আমাদের ফিল্ড লেভেলের সাথে একটা যোগাযোগের একটা প্রশ্ন মানে থাকে, যেখানের মধ্যে প্রশ্ন মানে এই যে তারাও অনেক সময় অনেক প্রশ্ন থাকে, আমরাও তাদেরকে মানে দিতে পারি না সঠিক গাইডলাইন। যদি ফেস টু ফেস হয় ট্রেনিংটা, তাহলে আমরা তাদেরকে আমরা অনেক বিষয়ে বুঝিয়ে দিতে পারি, তাদের কি দায়িত্ব আছে, কি করা দরকার এবং কি কি সমস্যা, এইসব ব্যাপারে আমরা খোলাখুলিভাবে আলোচনা করতে পারি। যার জন্য এই ফেস টু ফেস ট্রেনিংয়ের প্রয়োজন। ওকে, আজকে কতজন এই ট্রেনিং অংশগ্রহণ করবে? এখানে আমরা টার্গেট রেখেছি 85 জন। তো সাধারণ যেটা নেওয়া হয়েছে সেটা হলো অনলি ফর ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট। ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টে আপনারা জানেন যে 3টা সাব ডিভিশন আছে, মোহনপুর, সদর এবং জিরানিয়া। সেই জিরানিয়া মোহনপুর সম পরিমাণে যে আছে বিএলও তারা এখানে উপস্থিত আছে। বাকিগুলো কবে নাগাদ হতে পারে বাকি ডিস্ট্রিক্ট? আমরা মাসিক হিসাবে চেষ্টা করব, প্রত্যেক মাসে এইভাবে আস্তে আস্তে সমস্ত সাব ডিভিশন থেকে নিয়ে আমরা কাভার চেষ্টা করব। হলেও কিন্তু দেখতে খুব সুন্দর। এনিওয়ে দ্যাট ইজ দ্য আগরতলা পৌর নিগমের উদ্যোগে ওরেন চৌমনি এলাকায় পাবলিক টয়লেট উদ্বোধন করলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। এখানে স্যার 6টা ইউনিট আছে। আগরতলা শহরের বিভিন্ন জায়গায় আগরতলা পৌর নিগমের উদ্যোগে পাবলিক টয়লেট করাতে হচ্ছে বিভিন্ন প্রান্ত থেকে আসা, বিশেষ করে আজকে যেমন এই জায়গাটা সিটি মডেলের আমাদের একটা পাবলিক টয়লেট আজকে আমরা ওপেন করেছি। এখানে 9টা কেবিল চেয়ারের 3টা লেডিস এবং 6টা জেন্টসের পুরুষের বাথরুমের ব্যবস্থা আছে। উদ্দেশ্য একটা হচ্ছে যে যারা এই এলাকা বসবাস করে বা কিংবা ব্যবসা করেন বা দূর দূরান্ত থেকে যারা ব্যবসার কাজে এখানে ক্রেতারা আসেন, তাদেরকে প্রাকৃতিক কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য এই ব্যবস্থাপনা এটা সিটি মডেল রিসেন্ট কনস্ট্রাকশনের উদ্যোগে এবং আগরতলা পৌর নিগমের সহযোগিতায় এই কাজটা আমি ওদেরকে ধন্যবাদ জানাই। সামাজিক দায়িত্ব হিসেবে কাজ তারা করেছেন, এটা একটা কাজ করা প্রয়োজন ছিল। এই এলাকা আমি যারা ব্যবসায়ীরা আছে তাদেরকে অনুরোধ করবো যাতে এরা সুন্দরভাবে সুরক্ষিত থাকে, সেদিকে তাদেরকে সহযোগিতা করা। এরা 24 ঘন্টায় খোলা থাকবে এবং এখানে ব্যবস্থাপনা আছে, স্টাফ থাকবে, কাজে পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে বলবো যেটা ভালো থাকবে আমার বিশ্বাস। এবং এটা যদি যারা ব্যবহার করবেন তাদেরও একটা দায়িত্ব থাকবে যাতে এটা সুন্দরভাবে পরিচ্ছন্ন রাখা যায়। এবং একটা সম্পদ তৈরি হয়েছে এই এলাকার ব্যবসায়ীদের জন্য, অত্যন্ত প্রয়োজনীয় ছিল এটা। এবং বিশেষ করে আগরতলা কোর্ট চত্বর থেকে 2টি ব্যাটারি চুরি হয়েছিল। আজ পশ্চিম আগরতলা থানায় 5 জন চোর সহ ব্যাটারিগুলি উদ্ধার করা হয়। গত 5 তারিখে আমরা একটা অভিযোগপত্র পাই, যেটাতে কোর্টের নাজির উনি অভিযোগ করেছেন যে কোর্টের ভেতর যে জেনারেটর আছে সেই জেনারেটরের পাশে 2টো ব্যাটারি ছিল বক্সটার ভিতরে, ওই 2টো ব্যাটারি চুরি হয়ে গেছে। অ্যাকর্ডিংলি আমরা ওই অভিযোগের উপরে একটি কেস নেই। কেস নেওয়ার পর থানার ওসি প্রত্যুষ দাস একটা টিম গঠন করে বটতলা আউটপোস্টের ওসি এবং অন্যান্য অফিসারদের নিয়ে, এবং সঙ্গে সঙ্গে গতকালকেই আমরা রাত্রিবেলা অনুমান 10:30 11টা নাগাদ 2টো ব্যাটারি উদ্ধার করা হয়। এই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ 5 জনকে অ্যারেস্ট করেছে, যাদেরকে আজকে কোর্টে তোলা হবে। তারা অন্যান্য কোনো চুরির ঘটনায় জড়িত আছে কিনা সেই বিষয়টাও দেখা হবে। 5 জনের নামগুলো? 5 জনের নাম হচ্ছে অমিতাভ দাস, পিঙ্কু বর্মন, কিঙ্কর দেব, ফারুক মিয়া আর তুহিন ভট্ট। কোথায় থেকে আটক করা হয়েছে তাদেরকে? তাদের 2 জনকে বটতলা ফ্লাইওভারের নিচে থেকে, আর বাকিদেরকে গুলচক্রে গতকালকে রাত্রে।
অবৈধভাবে গরু পাচার করছে শহরের আশপাশ এলাকায়, আর তা আটকে দিলেন বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল। আমরা অ্যাকচুয়ালি আজকে এসেছি আমাদের সংগঠনের তরফ থেকে, বিশ্ব হিন্দু পরিষদ বজরং দলের তরফ থেকে, যে আগে থেকে একটা জারি করা হয়েছে, ডিএমএ দেওয়া হয়েছে যে গরু যেন আজকে পাচার না হয় এবং গরুকে যেন, আমাদের গোমাতাকে যেন হত্যা না করা হয়। বিধর্মীরা হত্যা যেভাবে করছে আমাদের গোমাতাকে, আমরা এটা সহ করতে পারছি না সনাতনী হিসাবে, এবং আমরা বজরং দল বিশ্ব হিন্দু পরিষদ সেই উদ্দেশ্যে আমরা আজকে পুরো পশ্চিম ত্রিপুরা জেলাতে একটা ইনিশিয়েটিভ নিয়েছি, কার্যকর নিয়েছি যে কিভাবে আমরা গোমাতাকে বাঁচাবো, এবং সেই প্রয়াস আমরা করছি। এবং 4টা গাড়ি আমরা আটক করেছি জিয়াদির হাত থেকে, এবং পাশাপাশি 6টা গরু আটক করেছি। বর্তমানে পশ্চিম থানায় আমরা এগুলা হ্যান্ডওভার করেছি। প্রশাসনের সহযোগিতা নিয়েছি এবং প্রশাসন যা করবে সেইটাই আমরা মেনে নেব। এবং আমাদের এখানে দ্বীপ আছে, আমাদের কার্যকর্তা আছে, কার্যকর্তারা অত্যন্ত পরিশ্রম করছে এবং চারোদিকে আমরা ছড়িয়ে ছিটিয়ে রেখেছি যে আমাদের গোমাতাকে যেন কোনোভাবেই কোনো ক্ষতিগ্রস্ত না হয় এবং কোনোভাবে কাটা না হয়। আমরা এটা কয়টা গরু এখন বর্তমানে এখন আমরা 6টা গরু বাজেয়াপ্ত করেছি। এগুলো কোথায় নিয়ে যাচ্ছিল, কোথায় থেকে? এই তো পাচার করছিল নানান জায়গায়, তারা তাদের কি করবে সেটা তো বুঝতেই পারছেন। সঙ্গে কি কারোকে পাওয়া গেছে? হ্যাঁ, পাওয়া গেছে, মালিক আছে। তারপরে যে ড্রাইভার আছে, ড্রাইভারকে বললাম যে আপনারা কীভাবে এনেছেন, কাগজপত্রে কোনো কিছু দেখাতে পারছে না, কোনো কিছুই নেই, একদম বিনা কাগজে তারা নানান ধরনের ভয় দেখাচ্ছে আমরা, এবং অন্য পাওয়ার দেখাচ্ছে, কিন্তু পাওয়ারে আমরা দাঁড়ারি না। আমরা বিশ্ব হিন্দু পরিষদ বজরং দল 1-100। আমার নাম উত্তম দাস, পশ্চিম ত্রিপুরা জেলার ধর্মপ্রসাদ প্রমুখের দায়িত্বে আছি বর্তমানে। গোপন খবরের ভিত্তিতে গতকাল বর্ডার গোলচক্কর এলাকা থেকে প্রচুর পরিমাণে বহির্দেশের বেনারসি শাড়ি উদ্ধার করে একটি বাড়ি থেকে, তবে মালিক পলাতক রয়েছে এমনটাই জানা যায়। আগরতলা পিএস বর্ডার গোলচক্কর এলাকাতে একটা বাড়িতে অভিযান চালায়। ইনফরমেশনটা এমন ছিল, কিছু সন্দেহজনক প্যাকেট বা পেটি যাই বলুন আপনারা, প্যাকেট ওর বাড়িতে আছে। অ্যাকর্ডিংলি বাড়ি সার্চ করে দেখা গেল ওখানে টোটাল 62 পিস বেনারসি কাপড় পাওয়া গেছে। সার্চিং অফিসার দীপঙ্কর দেবনাথ উনি কাপড়গুলি সিজ করেছেন। এটার কোনো ডকুমেন্টস পাওয়া যায়নি। ইভেন বাড়ির মালিক যে আমান চৌহান, সেও বাড়িতে নেই, কাউকে পাওয়া যায়নি। অ্যাকর্ডিংলি কাপড়গুলিকে সিজ করে আনা হয়েছে। এটার উপর এখন ইনভেস্টিগেশন শুরু করা। কিসের কাপড়? এটা কি মানে এখানকার কাপড়? না, এখানকার না, এগুলি বাইরের কাপড়, যেগুলি বাজার মূল্য নট লেস দেন 3.5 লাখ। বহির্দেশের? এটার সঙ্গে কাউকে পাওয়া গেছে না? কাউকে পাওয়া যায়, বাড়ির মধ্যে কাউকে পাওয়া যায়। কি কারণে, কেন এনে রেখেছে কিছু তো এটা আমরা এখন বাকিটা বার করে নেব। কুড়িনং ওয়ার্ডের উদ্যোগে আজ থেকে প্লাস্টিক ক্যারি ব্যাগ বাদ দিয়ে কাপড়ের ব্যাগ দিয়ে মালপত্র বিক্রি করতে হবে। কথার অমান্য হলে দোকানদারকে ফাইন করা হবে, এমনটাই জানিয়ে দেওয়া হয়। আর কেন আমরা প্লাস্টিক ইউজ করতাম না? কাগজের ব্যাগ সবাইকে বাজার দানো, আর আমি এই ব্যাগ কি কেন দিতেছেন আপনি? আজকে প্রথম হলো আজকে বিশ্ব পরিবেশ দিবসকে কেন্দ্র করে আজকে আমার ওয়ার্ড থেকে আরম্ভ করলাম যে প্লাস্টিকের ধরনের এই প্লাগ চলছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এলাকা আকবরদলি আমি প্রথম স্টার্ট করলাম আজকে। কালকে আমরা এটা নিয়ে শপথ গ্রহণ করেছি মিউনিসিপ্যালিটিতে যে আমরা প্লাস্টিক কাগজ দিয়ে কোনো কিছু আর দেব না। তাই আমার ওয়ার্ড থেকে 20 নম্বর ওয়ার্ড থেকে আমি আরম্ভ করেছি সবাইকে কামারচৌনি যত ফল ব্যবসায়ী আছে সবাইকে ব্যাগ দিয়ে আমি বলছি যে এটা যেন এমসি থেকে নেওয়া হয় বা যেখানে পাই সেখান থেকে কিন্তু প্লাস্টিক দিয়ে নেওয়া হবে না। আমি তাদেরকে বলে দিলাম আজকে। তারপরে আমি আবার আরও কয়েকদিন দেখার পরে যদি তারা তাও না মানে তারপরে আমি তাদেরকে ফাইন করে দেব।
প্রথম এই উদ্যোগটা নিয়ে নেওয়া হলো, যে বলে দেখলাম যে আপনারা সবাই প্লাস্টিক বর্জন করুন আর এই ব্যাগ ব্যবহার করুন, যাতে আমরা যে ফ্লাড হচ্ছে ফ্লাডের থেকেও মুক্ত পাই, রূপসুর থেকেও মুক্ত পাই। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে স্বপ্ন দেখেছে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার, সেই স্বপ্নকে সার্থক করতে হলে আমাদের আগে প্লাস্টিক বর্জন করতে হবে। আমি ব্যবস্থা করে দেব। কমলাসাগর বিধানসভার অন্তর্গত গোকুলনগর হসপিটাল স্থিত চৌমুহনী এক অনুষ্ঠানের মধ্য দিয়ে 33 কেবি বিদ্যুৎ সাবস্টেশন শুভ উদ্বোধন হয় বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথের হাত ধরে। এবার কত আসিল আগে? বিদ্যুৎ উৎপাদন হয় আমাদের রাজ্যে কোথায় কোথায় হয়? পালাটানা, মনারচর, রুকিয়া, রামচন্দ্রনগর, ডম্বুরনগর, এরকম সারা রাজ্যে যেখানে যেখানে বিদ্যুৎ উৎপাদন হয়। এই বিদ্যুৎ উৎপাদন হয়ে উপরের তার দিয়ে বিদ্যুৎ দেখা যায়নি, তো বিদ্যুৎ চলে যায় একদম ইন্দ্রনগর রেখে। ইন্দ্রনগর থেকে যখন বিদ্যুৎ, এটা বলে জেনারেশন অর্থাৎ বিদ্যুৎ উৎপাদন, তারপর হলো ট্রান্সমিশন, ও চলে আসলো, এরপরে বাড়ি ঘরে যাওয়া ডিস্ট্রিবিউশন। এই তিনটা সিস্টেম বিদ্যুৎ উৎপাদন হওয়ার পরে বিভিন্ন জায়গা হয়ে বাড়ি ঘরে যায়। বিদ্যুৎটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বর্তমান পৃথিবীতে, সবচেয়ে গুরুত্বপূর্ণ। স্কুল দুদিন বন্ধ থাকলেও কিছু অসুবিধা হবে না, রাস্তা একদিন বন্ধ থাকলেও কিছু হবে না। যদি 1 মিনিট লেগে বিদ্যুৎ যায় এরকম লাভার হয়ে অথচ একটা বুঝতে হবে বিদ্যুতের ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎবিহীন হয়ে থাকে খোয়াই শহরাঞ্চল থেকে শুরু করে পার্শ্ববর্তী এলাকা। এই বিষয়টিকে অনতি বিলম্বে সুরাহা সহ বিদ্যুৎ মাশুল কমানো, তাছাড়াও বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করা সহ বিভিন্ন দাবি নিয়ে বিদ্যুৎ দপ্তরের সিনিয়র ম্যানেজারের কাছে ডেপুটেশন প্রদান করেন সিপিআইএম দল। সিপিআইএম এর ডাকে আজকের বিক্ষোভ কর্মসূচিতে শামিল হন। বিদ্যুৎ পরিষেবার মান উন্নয়নের জন্য রাজ্য সরকারকে পদক্ষেপ। আপনারা শুনছিলেন সারা রাজ্যের সঙ্গে আমাদের খোয়াই মহকুমাতেও বিদ্যুৎ পরিষেবা বেহাল অবস্থা। বিদ্যুৎ পরিষেবা রাজ্যের শহর থেকে গ্রাম, গ্রাম থেকে পাহাড় সর্বত্র একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। এবং আমরা লক্ষ্য করছি আমাদের রাজ্যের এই ডাবল ইঞ্জিনের সরকার এই বিদ্যুৎ পরিষেবা মান উন্নয়নের প্রশ্নে সেখানে কোনো ইতিবাচক ভূমিকা গ্রহণ করছেন না। দিনের পর দিন সেখানে বিদ্যুৎ পরিষেবা মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ করতে পারছে না। ঘন ঘন সেটিং হচ্ছে, ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকে না। এমনকি হাসপাতালের মতন জরুরি পরিষেবা পর্যন্ত দীর্ঘ সময় সেখানে বিদ্যুৎহীন অবস্থায় থাকে। এই অবস্থা দীর্ঘদিন চলতে পারে না। আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পক্ষ থেকে কুম্ভ নিদ্রায় মগ্ন এই রাজ্য সরকারের প্রশাসন, এই রাজ্যের বিদ্যুৎ নিগমের দরজায় কড়া নাড়বার জন্য আজ এখানে উপস্থিত হয়েছি। আমরা বলবার চেষ্টা করছি যে এই পরিষেবার মান উন্নয়ন করতে হবে, না হলে আগামী দিনে আমরা আরো তীব্র আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব। আমাদের পার্টির নেতা নমস্কার।
এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। নমস্কার, ত্রিপুরা নিউজ 8 এর পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি ত্রিনা। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। ত্রিপুরামথার মহিলা সংগঠনের ৪র্থ বর্ষপূর্তি উপলক্ষে ৩টি বিধানসভার যৌথ উদ্যোগে তেলিয়ামুড়ার চিত্রাঙ্গদা কলা কেন্দ্র অর্থাৎ টাউন হলে এক আনন্দময় অনুষ্ঠানের মধ্যে দিয়ে ৪র্থ বর্ষপূর্তি উদযাপন করা হয়। Happy birthday to you. Boliya social worker sini. Cari kelanggan ni bagai. Oh jarana bola ya jauh hambai. ইতিমধ্যে আপনারা জেনেছেন আমাদের ত্রিপুরামথার উইমেন অর্গানাইজেশন TWF এর ৪র্থ প্রতিষ্ঠা দিবস আজকের দিনেই গত ৪ বছর আগে মহারাজা প্রদীপ বিক্রম মানিক্য আমাদের পার্টির সুপ্রিমো, উনি এই সংগঠনটা ফাউন্ডেশন করেন এবং স্থাপিত করেন। আজকে ৪ বছর পূর্তি উপলক্ষে নানান একটা বর্ণময় অনুষ্ঠানের মধ্যে আমরা উদযাপন করতে যাচ্ছি। আপনারা নিশ্চয়ই জানেন আমরা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে যতজন আমাদের মায়েরা বোনেরা এখানে উপস্থিত হয়েছেন TWF তাদেরকে আমরা সবাইকে ইয়ার্ন অর্থাৎ সুতা আমরা বিতরণ করব। আমরা সবাই এখানে কেক কাটবো, আমরা এখানে মিষ্টি মুখ করব। আমরা আপনারা নিশ্চয়ই জানেন ভারতবর্ষের পরিস্থিতি, রাজ্যের পরিস্থিতি এবং আপামর যে আমাদের যে দেশের পরিস্থিতি, বাংলাদেশ যেভাবে আমাদের ত্রিপুরা, নর্থ ইস্ট এবং ইন্ডিয়াকে নিয়ে কুৎসাত যে ধরনের আমাদেরকে নিয়ে যে ষড়যন্ত্র করছে, সেই বাংলাদেশকে ধিক্কার জানিয়ে মোহাম্মদ ইউনুস, ডক্টর ইউনুস যিনি প্রধান উপদেষ্টা, তিনি যে নর্থ ইস্টকে নিয়ে যে কটাক্ষ করেছেন, যে ধরনের মন্তব্য করেছেন, তাকে ধিক্কার জানিয়ে আমরা আগামী দিনে রাজ্যের উন্নয়নের সাথে এখানের নতুন নৌকা বাজারের পেছনে অবস্থিত রানীর মাঠ, কিন্তু গত কিছু বছর ধরে অল্প বৃষ্টি হলেই জলের তলায় চলে যাচ্ছে সেই খেলার মাঠ। ফলে কচিকাচারা প্রশিক্ষণ নিতে পারছে না সেই মাঠে। আমাদের মাঠে একটু জল হলে, এখানে একটু বৃষ্টি হলে এখানে জল হয়ে যায়। এই কোথাও রাস্তা নেই, মানে জল যাওয়ার কোথাও রাস্তা নেই। এখান থেকে জল মানে অনুরোধ করছি যে জলগুলো এখান থেকে সরানোর জন্য। আমরা সবাই এই মাঠে খেলি, একটু বৃষ্টি হলে আমাদের মাঠে জল জমে যায়। আমি মেয়ারাঙ্গের কাছে অনুরোধ করছি আমাদের মাঠের জলগুলো এখান থেকে সরে দিতে। তো বলছিলাম যে আমাদের যে রানীমাঠে আমাদের পাওয়ার অফ কোচিং সেন্টার, আমরা এখানে খেলাধুলা করাই বাচ্চাদেরকে, ছোটো ছোটো বাচ্চাদেরকে, কচিকাচা এখানে অনেক বাচ্চারা আছে, তো তাদেরকে আমি প্রশিক্ষণ দিয়ে থাকি। তো অ্যাকচুয়ালি এই পৃথিবীতে বাঁচতে গেলে মানুষের প্রয়োজন, মানুষ বাঁচতে গেলে পৃথিবীর প্রয়োজন। তো পৃথিবীকে, পরিবেশটাকে ঠিক রাখার জন্য মানুষ এগিয়ে আসতে হবে। যদি মানুষ এগিয়ে না আসে তাহলে পরিবেশ সুন্দর থাকবে না। অ্যাকচুয়ালি এই বাজারে আসতে গেলে প্রচুর মানুষের অসুবিধা হয়। প্লাস আমরা তো আজকে প্রায় 15 দিন হয়ে গেছে আমি মাঠই করতে পারছি না, কারণ হলো ড্রেনে জল যেতে পারছে না। এখানে ড্রেনে জল যাওয়ার কোনো রাস্তাই নেই। তো আমরা বহুত একটা প্রবলেমের মধ্যে আছি আজকে 15 দিন, কারণ আমাদের যে কোচিং সেন্টারে আমরা বন্ধ দিই না, আমরা প্রত্যেক দিন আমরা এখানে অ্যাক্টিভিটি করে থাকি। তো আজকে এই জল জমার কারণে আজকে আমরা অ্যাক্টিভিটি করতে পারছি না। আজকে বিগত 15 দিন ধরে আমরা মাঠ, মানে আমাদের কোচিং সেন্টারের ভিতরে আমরা তাদেরকে ইয়োগার মাধ্যমে আমরা এক্সারসাইজ করে থাকি, বহুত প্রবলেম হচ্ছে আমাদের। তো যদি আমাদের এই যে প্রবলেমটা, এটা যদি সলভ করা যেত
এবং আশেপাশে যে বাড়িঘর আছে তাদের তো অনেক প্রবলেম হচ্ছে, এখানে যাওয়াই যাচ্ছে না, প্লাস রাস্তা দিয়ে বিভিন্ন মানুষ আসতে অনেক কষ্ট হচ্ছে। এই যে জল জমে আছে এখানে, এই যে ড্রেনের মধ্যে অনেক নোংরা আছে, মানে শুক্রবার কুমারঘাট মহকুমার ফটিকরায়ের গোকুলনগর কমিউনিটি হল ঘরে এলাকার কৃষকদের নিয়ে এক হল সভার আয়োজন করা হয়। তো ওইটা আপনারা করতে পারেন। আর মার্কেটের খুব চাহিদা এটা, কারণ এটা একটা হলো গোলাইল ইউজ করেন, আমরা কই যে এদিকে সবজি অনেকেই করেন, ধানের মতো তো খুব ইফেক্টিভ করছে তারা। এটা বিকশিত কৃষি সম্মান অভিযান, সেই অভিযান সম্পর্কে আমাদের সামনে এখানে বিশদভাবে আমাদের এই আধিকারিকরা আলোচনা রেখেছেন। সেই দিকে আমি আর বিস্তারিতভাবে আলোচনা করতে যাচ্ছি না, যেহেতু অনেক সময় চলে গেছে। তাই আমি এটুকু বলতে চাচ্ছি যে কৃষকরা আমাদের দেশের মেরুদণ্ড, কারণ কৃষকরা ছাড়া কোনো দেশ এবং কোনো রাজ্য উন্নয়ন হতে পারে না। সেই দিকে লক্ষ্য রেখে আমাদের ভারত সরকার এবং আমাদের রাজ্য সরকার যেভাবে কৃষকদের জন্য বিভিন্ন স্কিমের মাধ্যমে কৃষকদের মান উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন করা যায়, সেই দিকে লক্ষ্য রেখে বিভিন্ন স্কিম লঞ্চ করেছে। তা আমি স্যাররা আলোচনা করেছেন, আমি বলবো এটুকুই, আমরা এই স্কিমের মাধ্যমে আমরা কিভাবে আমাদের অর্থনৈতিক মান উন্নয়ন অগ্রগতি করতে পারি, সেই দিকে আমাদের স্যারের সঙ্গে আমরা যোগাযোগ করে এবং আমাদের পঞ্চায়েতের মাধ্যমে যদি আপনাদের যে কোনো অসুবিধা হয় আমাদের মাধ্যমে আপনারা কথা বলতে পারেন। আপনারা যতটুকু সম্ভব আমরা পঞ্চায়েতের মাধ্যমে আপনাদের সহযোগিতার হাত আমরা বাড়িয়ে দেব। সেই কথাগুলো রেখে আজকের যে বিকশিত কৃষি সম্মান অভিযান, এটার লেগে আইসিআর এর সহযোগিতা। রাতের অন্ধকারে স্কুটিতে করে হেরোইন পাচারের সময় এক হেরোইন পাচারকারীকে পাকড়াও করল পানিসাগরের পুলিশ। আব্দুল খালেক, ওর বাড়ি মঙ্গলখালী, ওয়ার্ড নাম্বার 2। আজকে আমরা রুটিন ভেহিকেল চেকিং নাকাতে, তখন একটা ইনফরমেশন আসে আমাদের কাছে যে একটা ছেলে পালানা কালারের স্কুটি দিয়ে আসছে, পেচারতল সাইডে যাবে। তো সেই মোতাবেক আমার একজন অফিসার SI অনিমেষ বুক, উনি এখানে আমাদের ভেহিকেল চেকিং করার সময় ওকে আটক করেছে এবং ওর সাথে কথা বলার সময় বুঝতে পেরেছে যে ওর কাছে এরকম কিছু সাসপেক্টেড জিনিস আছে এবং তাকে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে তার কাছে নার্কোটিক আর্টিকেল আছে। পরবর্তী সময়ে আমরা NDPS এর রুলস ফলো করে ওকে সার্চ করেছি, ওর স্কুটার সার্চ করেছি এবং 81 প্লাস্টিক কন্টেনার পেয়েছি, যার মধ্যে সাসপেক্টেড ব্রাউন সুগার ছিল। শুধু ব্রাউন সুগারের ওয়েট অ্যারাউন্ড 2 গ্রাম এসেছে, প্লাস্টিক কন্টেনার সহ এটার ওয়েট অ্যারাউন্ড 20 গ্রাম এসেছে। স্কুটি ছিল, ওই স্কুটিটা আমরা আটক করেছি। আর ওর মোবাইল ফোন, যেটা কিপ্যাড মোবাইল জিও ভারত, ওটাকে আমরা সিজ করেছি। কালোবাজারের মোটামুটি 10 থেকে 15 হাজার হবে। গোমতী জেলা শাসক এবং টিপ্রামথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মনের ঘটনাকে কেন্দ্র করে বিরোধী দল কংগ্রেস CPIM এর ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে। তারা রাজ্যের শান্তির পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে, অভিযোগ বিজেপি দলের। যারা আমাদের সাংবাদিক ভাই বন্ধু যারা উপস্থিত হয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আমাদের ডাকে সাড়া দিয়ে আপনারা এসেছেন। আজকের এই প্রেস বার্তায় আমাদের সম্মানীয় জেলা সভাপতি উপস্থিত আছেন। দেখুন, আমরা প্রত্যেকেই জানি যে 25শে মে এই রাজ্যের টিপ্রামথার যিনি সুপ্রিমো মাননীয় প্রদ্যুৎ কিশোর দেববর্মন মহোদয়, উনি গোমতী জেলা শাসকের সাথে উনি দেখা করার জন্য ওনার বাসভবনে যান, কিন্তু গোমতী জেলা শাসক ওনার সঙ্গে দেখা করেননি। এই খবরটি আমরা আপনাদের মাধ্যমে, সেটা আমরা সংবাদ মাধ্যমে আমরা জানতে পারি। তার পরবর্তী সময় আমরা
এটাও আমরা জানি বা জানতে পেরেছি যে ওই সময় মাননীয় প্রদ্যুৎ কিশোর দেববর্মন মহোদয়, যিনি তিপ্রামথার সুপ্রিমো, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের সঙ্গে উনি টেলিফোনে মোবাইলে কথা বলেন। কারণ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় উনি নীতি আয়োগের বৈঠকে এবং সিএম কনক্লেভের বৈঠকে অংশগ্রহণ করার জন্য উনি ওই সময় দিল্লিতে অবস্থান করছিলেন। এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনি যখন ঘটনা জানতে পেরেছেন, উনি তিপ্রামথার যিনি সুপ্রিমো, ওনাকে সেই জায়গা থেকে দিল্লি থেকে আশ্বস্ত করেছেন এবং এই ঘটনাটিকে সাংবাদিক মাধ্যমেও উনি জানিয়েছিলেন যে এটি অবাঞ্ছিত, বাঞ্ছনীয় নয়, এবং উনি রাজ্যে ফিরে এসে উনি দেখবেন, তদন্ত করবেন, দেখবেন। এবং যথারীতি 28শে মে, পরবর্তী সময় 28শে মে তিপ্রামথার একটি প্রতিনিধি দল রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এবং যে প্রতিনিধি দলে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয় মেবার কুমার জমাতিয়া ছিলেন, রাজ্যের প্রাক্তন বিধায়ক মাননীয় রাজেশ্বর দেববর্মা ছিলেন, আমাদের এডিসির যিনি সিও মাননীয় পূর্ণচন্দ্র জমাতিয়া ছিলেন, রাজ্যের বর্তমান বিধায়ক রঞ্জিত দেববর্মা ছিলেন, এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি চিফ সেক্রেটারি, রাজ্যের মুখ্য সচিবকে ঘটনার উপর একটি রিপোর্ট ওনাকে যেন পেশ করা হয় তার জন্য উনি আদেশ করেন। কিন্তু পরবর্তী সময় আমরা দেখলাম যে 28শে মে গোমতী জেলাতে একটি আন্দোলন সংগঠিত হয়, YTF আন্দোলন সংগঠিত করে এবং জেলা অফিস, মহকুমা অফিস এবং বিডিও অফিসে সে সময় তালা ঝুলিয়ে দেওয়া হয় আন্দোলনের সময়। দেখুন, এটাও বাস্তব, এটাও সঠিক। আমরা ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করি যে ভারত গণতান্ত্রিক রাষ্ট্র, আমাদের সংবিধান আছে, সংবিধান ভারতবর্ষের প্রত্যেক। ভারত সংস্কৃতি উৎসব ও ৬ষ্ঠ কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হবে আগরতলার ভগৎ সিং যুব আবাসে আগামী ৭ ও ৮ জুলাই। সংস্কৃতি পরিষদ ভারত কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এই ত্রিপুরার আগরতলা শহরে শহীদ ভগৎ সিং যুব কেন্দ্রে আগামী ৭ এবং ৮ জুন আমরা মিলিত হচ্ছি ভারত সংস্কৃতি উৎসব এবং আমাদের সংগঠনের ৬ষ্ঠ কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে। আমাদের এই সংগঠন যখন তৈরি হয়েছিল অর্থাৎ 2020 সালে এবং 25শে মে প্রতিষ্ঠা দিবস, 2020 25শে মে ছিল নজরুলের জন্মদিন, 11ই জ্যৈষ্ঠ। তো আমরা সেই সময় সকলেই আমাদের রুদ্ধদ্বারে অন্তরীণ। সে অবস্থায় আমরা এখানে এই সংগঠনের সাথে যারা যুক্ত তারা প্রত্যেকেই সাংস্কৃতিক জগতের কোনো না কোনো ক্ষেত্রে যুক্ত। তো সেই মানুষগুলোকে একটা একত্রিত করে একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য এবং আমাদের বিশ্ব জুড়ে ভারতবর্ষের বিভিন্ন জেলা, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা, ত্রিপুরার বিভিন্ন জেলা, আসামের বিভিন্ন জেলার বিভিন্ন জায়গার মানুষদের নিয়ে, সাংস্কৃতিক মানুষদের, সাহিত্য সংস্কৃতি অঙ্গনের মানুষদের নিয়ে, এবং চেষ্টা করা যে মূলত বাঙালিদের মধ্যে একটা বিশ্বজুড়ে মৈত্রী, বিশ্বজুড়ে একটা মন ও মননের মেলবন্ধন গড়ে তোলা, এই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়েই প্রথম প্রতিষ্ঠা। উনি সবটাই বলেছেন, তার সঙ্গেও একটু অ্যাড করে দিই, যেটা আমাদের প্রাকৃতিক বিপর্যয় যখন হয় আমরা চেষ্টা করি আমাদের সাধ্য মতন, যেমন গত বছর শিলচরে আমরা ত্রাণ পাঠিয়েছি, গত বছর ত্রিপুরাতে খুবই পরিস্থিতি খারাপ গিয়েছিল বন্যায়, সেখানে আমরা সাধ্য মতন চেষ্টা করেছি বিশ্বমৈত্রী সংস্কৃতি পরিষদের পক্ষ থেকে। আমরা বাংলাদেশে বন্যার সময় পাশে থাকার চেষ্টা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যের মধ্যে। এটা তো আছে, সুন্দরবনে যখন আয়লা হয়েছিল তখনও আমরা প্রচুর মানুষকে নিত্য প্রয়োজনীয় সামগ্রী দিয়েছি, বস্ত্র দান করেছি।
সেই দুর্যোগের সময় এই চেষ্টাগুলো শুধুমাত্র সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, সাংস্কৃতিক অনুষ্ঠান করার জন্য যে সমাজটা আমাদের দরকার, সেই সমাজের পাশে থেকে সামাজিক কাজকর্মগুলো করার চেষ্টা আমরা করে থাকি। আর ত্রিপুরাতে এসে আমি আগেও এসেছি, এটা আমার দ্বিতীয়বার। এত সুন্দর, এত সংগঠন প্রেমী মানুষ খুব অল্প দিনে আমাদের সংগঠনে যুক্ত হয়েছেন। এর জন্য ত্রিপুরাবাসীকে, আমাদের সংগঠনের সবাইকে ধন্যবাদ, ভালোবাসা। আর সমস্ত সাংবাদিকরা যারা আছেন তাদেরকে নমস্কার। 2025 ও 26 সালের বি ডিভিশন ফুটবল লিগের খেলার জন্য শান্তিরপাড়ার ঐক্যতান যুব সংস্থার জার্সি উদ্বোধনী ও প্রদান করা হয় খেলোয়াড়ের মধ্যে। যেদিন আমরা ক্লাবের প্লেয়ারদের বি ডিভিশনের জার্সি প্রদান করছি, এই জায়গাতে আমার সাথে উপস্থিত আছেন আমাদের ক্লাবের জেনারেল সেক্রেটারি সঞ্জিত শাহ, আমাদের কোচ সুজিত ঘোষ, ম্যানেজার মানব আর অর্গানাইজার তপন শাহ ভুতু, আর আমি নিজে নগাধিরাজ দত্ত, প্রেসিডেন্ট ঐক্যতান যুব সংস্থা। আমরা তো সি ডিভিশনে আশানুরূপ ফল করে আমরা বি ডিভিশনে উত্তীর্ণ হয়েছি। আমরা আশা রাখি বি ডিভিশনে আমরা ফুটবলে উৎকর্ষতা পরিচয় দেব এবং আমরা খেলার জগতে আমরা আরও এক ধাপ এগিয়ে যাব। আমাদের সবাই চিন্ত পুজোর কারণে যে আমরা বড় একটা পুজো করি, কিন্তু গত বছর থেকেই আমরা চিন্তা করলাম যে পুজোর পাশাপাশি যুব সমাজকে যদি আমরা প্রেরণা দিতে, যদি ফুটবল টিমে যদি আমরা ফুটবল লিগে আমরা যদি নাম লিখাই, তাহলে সেটা আমাদের একটা ভালো দিক হবে যে যুব সমাজকে ফুটবলের নেশায় নিয়ে আসতে পারবো, বাজে নেশা থেকে। সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাব। বি ডিভিশনে আমরা আশা করছি আমরা ভালো টিম গঠন করতে পেরেছি। এই ব্যাপারে আমাদের কোচ কিছু বলবেন, পাশাপাশি আমাদের ম্যানেজার আছেন। সংবিধান বাঁচাও জাতীয় কংগ্রেসের এই কর্মসূচি অঙ্গ হিসেবে শান্তিরবাজার মহকুমার বীরচন্দ্র মনপাথর বাজারে বিক্ষোভ মিছিল এবং বাজার সভা সংঘটিত করেন বকাফা ব্লক জাতীয় কংগ্রেসের উদ্যোগে। এই জবাবটি নাই দিতে হবে, হচ্ছে কাদের স্বার্থে নরেন্দ্র মোদী জবাব চাই, জবাব দাও। এই ট্রাম্পের কাছে মাথা মতো কেন নরেন্দ্র মোদী জবাব চাই। রাহুল গান্ধীর চিন্তাধারা দিক দিগন্তে ছড়িয়ে দিন, রাহুল গান্ধীর চিন্তাধারা দিক। ভারতীয় জনতা পার্টির সরকার দেশে একটি বিভাজন রাজনীতি সৃষ্টি করছে, ভারতের সংবিধানকে আজকে ভুলুণ্ঠিত করছে। আজকে বিভিন্ন জায়গায় জাতি ভেদাভেদ কথা চলছে, ভাই ভাইয়ের মধ্যে হানাহানি চলছে। ভারতের জাতীয় কংগ্রেস চাইছে সারা ভারতবর্ষ অখণ্ড, আমাদের ভারতবর্ষ, ভারতের সংবিধান, কৃষ্টি সংস্কৃতি এবং ধর্মনিরপেক্ষতাকে রক্ষা করার জন্য ভারত যেন সবাই আমরা মিলেমিশে থাকতে পারি। সেই জন্য আমরা সারা ভারতবর্ষব্যাপী আমরা এই সংবিধান বাঁচাও র্যালি আমরা করছি। আজকে ত্রিপুরার আমাদের শান্তিরবাজার 36 শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রে আমরা এই র্যালি আমরা করেছি। এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন আদিবাসী কংগ্রেসের মাননীয় চেয়ারপারসন শ্রী শব্দকুমার জমাতিয়া মহাশয়, আদিবাসী কংগ্রেসের মাননীয় জেনারেল সেক্রেটারি শ্রী দিলীপ রিয়াং মহাশয়, ছাত্রনেতা শ্রী আমির হোসেন মহাশয়, আরেকজন আমাদের জেনারেল সেক্রেটারি আদিবাসী শ্রী মনমোহন ত্রিপুরা মহাশয়, রিয়াং মহাশয়। আমরা চাইছি ভারতের কৃষ্টি সংস্কৃতি, ধর্মনিরপেক্ষতা এবং ঐতিহ্যকে আমরা যেন রক্ষা করতে পারি। সেই জন্য আমাদের জাতীয় কংগ্রেস দলের এই আন্দোলন। অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গা সহ যারা রয়েছে তাদেরকে অনতিবিলম্বে চিহ্নিত করে দেশ ছাড়া করার দাবিতে শুক্রবার দুপুরে খোয়াইয়ের মহকুমা পুলিশ আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করল ইউথ ত্রিপুরা ফেডারেশন খোয়াই জেলা কমিটি।
ইন্ডিয়া থেকে ইনলিগাল মাইগ্রেন্ট, বাংলাদেশ থেকে বাংলাদেশি আর মায়ানমার থেকে যারা রোহিঙ্গা, তারা আমরা ইন্ডিয়াতে অনেক সংখ্যা বেড়ে গেছে। এর জন্য তাদেরকে খুঁজে বার করার জন্য 1 মাসের মধ্যে সময় দেওয়া হয়েছে। তো আমাদের খোয়াইও তো বাংলাদেশ বর্ডারের সাথে বর্ডার শেয়ার করে। এর জন্য আজকে আমাদের এসডিপি সাহেবের সাথে আমাদের খোয়াই ডিস্ট্রিক্ট ওয়াইটিএফের তরফ থেকে একটা মেমোরেন্ডাম দেওয়া হয়েছে, যাতে অতি সত্ত্বে আমাদের খোয়াই ডিস্ট্রিক্টও যাতে ভালো করে দেখে তারা দেখে এখান থেকে বের করে দেওয়া হোক। এই জন্য আজকে আমাদের খোয়াই এসডিপির কাছে ডেপুটেশনের উদ্দেশ্য এটাই। কী বলেছে উনি? উনি বলেছেন খুব এক্সাইটেড। উনি বলেছেন না, আমাদের কাজ তো এটা করারই, আপনারা যখন এসেছেন ডেপুটেড হয়েছেন, এই ব্যাপারটা আমি আরও ভালো করে দেখব, এই জিনিসটা বলে না খুব এক্সাইটেড উনি এই সম্বন্ধে নিয়ে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী আপডেটস দেখার জন্য চোখ রাখুন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার।